গল্পকথার আসর, কিছু ভয় আর কিছু রোমাঞ্চকর ঘটনা। নমস্কার, আমি রুমকি। গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আমার সকল শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো আছেন। আজকে রবিবার আমি নিয়ে এসেছি আরও একটা নতুন ঘটনা। তবে ঘটনায় যাবার আগে একটা কথা আপনাদের বলি। এটা কথা না, এটা অনুরোধ। যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি কেউ নতুন হন এই চ্যানেলে এবং কোনো ঘটনা শুনে থাকেন, আর যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এমন নতুন নতুন ঘটনা আসলে আপনারা তা শুনতে পান। আজকে যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি বলেছেন তন্ময়দা। তন্ময়দা এর আগেও একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিলেন, তিনি যখন কাশ্মীরে ছিলেন। আজকের ঘটনাটিও সেই কাশ্মীরকে ঘিরে। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের নতুন একটি ঘটনা। ভূস্বর্গ কাশ্মীর। আর সেই ভূস্বর্গ কাশ্মীরে হন্টেড প্লেসের মধ্যে অন্যতম কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত গাওকাডাল ব্রিজ, যেখানে 1990 সালের 21শে জানুয়ারি একদল কাশ্মীরি প্রোটেস্টারদের গুলি করে মারে ইন্ডিয়ান প্যারামিলিটারি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। আর তারপর থেকেই সেখানে ঘটতে থাকে নানা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। কিছু কাশ্মীরিদের মতে গাওকাডাল গণহত্যা ছিল এখানকার সব থেকে ভয়ঙ্কর গণহত্যার মধ্যে অন্যতম। তন্ময়দা কর্মসূত্রে কাশ্মীরে ছিলেন প্রায় 2 বছর। সেখানে থাকাকালীন সময় তার সাথে পরিচয় হয় সেখানকার অনেক ছেলের। কেউ কেউ তার অফিসেই কর্মরত ছিল, কেউ কেউ ছিল তার প্রতিবেশী। এমনকি তন্ময়দা কাশ্মীরে থাকাকালীন যে বাড়িটিতে থাকতেন সেই বাড়িরই ছেলে ছিল হরিশ, যার সাথে তন্ময়দার বেশ ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়। আর এই যে ঘটনাটা আপনাদের শোনাবো, ঘটনাটা হরিশের জীবনেই ঘটে গেছিল একটা সময়। হরিশ সে কাশ্মীরিয়ান হলেও তার ছোটবেলাটা কিন্তু কেটেছে হরিদ্বারের কাছে। তার বাবা মা কাশ্মীরের সেই অশান্ত পরিবেশে তাকে রাখবে না বলেই মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেখানেই সে বড় হয়, সেখানেই সে পড়াশোনা করে। এরপর কর্মসূত্রে সে দিল্লিতে পাড়ি দেয়, সেখানেই থাকতে শুরু করে। আর মাঝে মাঝে ছুটি পড়লে সে চলে আসতো তার নিজের বাড়ি কাশ্মীরে। তন্ময়দারা যে বাড়িতে ভাড়া থাকতো, বলেছি সেই বাড়িরই মালিকের ছেলে ছিল হরিশ। সেবার যখন হরিশ আসে, তন্ময়দাদের সাথে যখন তার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়, তন্ময়দাকে সে তার অনেক গল্প বলে এবং সেই গল্পের সূত্র ধরে একদিন তন্ময়দা কথায় কথায় তাকে বলেই দেয় কাশ্মীরে এসে তার সাথে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথা। এই কথা শুনে হরিশ হাসে আর বলে এমন ঘটনা নাকি তার সাথে এর আগেও বেশ কয়েকবার ঘটে গেছে। তবে তারা শুধু নয়, এর ভুক্তভোগী কিন্তু সেখানকার অনেক মানুষই। আজকে যদিও থাকবে হরিশের জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর রাতের কথা। হরিশ আগেই বলেছি দিল্লিতে থাকতো, আর মাঝে মধ্যে সে তার বাড়িতে মানে কাশ্মীরে আসতো। কাশ্মীরে এসে সে তার এক বান্ধবীর সাথে দেখা করতে প্রায়ই যেত। আর এমনও হয় অনেকটা সময় তারা একসাথে কাটাতো। সেবার সে তার বান্ধবীর বাড়ি যায়। সেদিন আবার তার বান্ধবীর বাবা মা তাদের কোনো এক রিলেটিভের বাড়িতে গেছিল সকাল থেকে, তাই হরিশ সেদিনকে তাদের বাড়িতেই ছিল। রাতও বেশ কিছুটা হয়ে আসছে। এমন সময় হরিশ বেড়াতে যাবে, তখন ঝমঝমিয়ে সেখানে বৃষ্টি শুরু হয়। হরিশ যেখানে ছিল মানে তার বান্ধবীর বাড়িতে, তাদের বেডরুম থেকে সোজাসুজি একটা বড় কবরখানা দেখা যেত। হরিশ এর আগেও কবরখানাটা দেখেছে, কিন্তু কোনোদিন এত রাতে কবরের দিকে সে তাকিয়ে থাকেনি। সেদিন বাইরে যখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে,
হরিশ অপেক্ষা করছিল কখন বৃষ্টিটা থামে। তাই সে অনেকক্ষণ ধরেই বেডরুমে সেই জানলা দিয়ে কবরের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখ পড়ে কবরখানার ভেতর একটা অবয়ব। দেখে মনে হচ্ছিল কোনো একটা মেয়ে যেন হেঁটে বেড়াচ্ছে, যার পরনে সাদা গাউন, মাথা ঢাকা সাদা ওড়না দিয়ে। এরপর মেয়েটা সেই কবরখানার মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কবরের সামনে গিয়ে মনে হলো বসে পড়ে। অনেকটা সময় সে ওখানেই বসেছিল। হরিশ অবাক হয়ে তাকায় যে এই বৃষ্টির রাতে একটা মেয়ে ভিজে ভিজে ওই কবরখানার মধ্যে কি করছে। দূর থেকে যদিও ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে ওটা একটা মেয়ে। তারপর কিভাবে হঠাৎ করেই মেয়েটার চোখের পলকে মিলিয়ে যায়, এই ব্যাপারটা হরিশকে প্রচন্ড নাড়া দেয়। সে এক মুহূর্তে ভয়ও পেয়ে যায়। সাথে সাথে সে তার বান্ধবীকে ডাকে। তার বান্ধবী সব কথা শুনে বলে এটা নাকি নতুন কিছু না, তারা প্রায় সময় এই মেয়েটাকে সেখানে দেখতে পায়। তবে এটা কোনো সত্যিকারের মেয়ে না, কোনো এক ছায়া বা কোনো এক আত্মা। তবে এই কারোর কোনোদিন কোনো ক্ষতি করেনি বলে একে দেখলেও কেউ কিচ্ছু বলে না বা কিচ্ছু স্টেপও নেয়নি। একে প্রায় সময় এখানে দেখা যায়, তবে বৃষ্টির দিনে একে বেশি দেখা যায়। পাহাড়ি অঞ্চল, কেউ এমনিতেই অত রাত্রে বাইরে বেরায় না। আর সেদিন হরিশ অনেকটাই লেট করে ফেলেছিল, তাই তার বান্ধবী জানায় সেই রাতটা সে যেন থেকে যায়। কিন্তু হরিশ বলে তার বাবার শরীরটা খুব একটা ভালো না, রাতে ভিতে যদি কোনো প্রয়োজন পড়ে তার থেকে সে বাড়ি ফিরে যাক। এই শুনে মেয়েটি আর তাকে সেদিনকে খুব একটা জোরাজুরি করেনি, শুধু বলেছিল খুব সাবধানে যেন সে বাড়ি যায়, কারণ রাস্তাতে হয়তো সে কারোরই দেখা পাবে না, এতটাই রাত হয়ে গেছিল। রাস্তা দিয়ে যেতে গেলে তাকে গাওকাডাল ব্রিজের ওপর থেকেই যেতে হবে, আর ব্রিজটা খুব একটা ভালো না। তাই সে সাবধান করে দিয়ে বলে সেখানে যেন একটু পারলে পারে সাবধানে দেখে শুনে সে পার হয়। তবে হরিশের কিন্তু আইডিয়া ছিল না গাওকাডাল ব্রিজে কি হয় না হয়, এত কিছু সে তেমনভাবে কিছুই জানতো না, কারণ সে শ্রীনগরে খুব একটা থাকেইনি। এরপর সে আর রাত করে না। এরপর সে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। গাড়ি চালাতে চালাতে যখন সে ব্রিজের কাছে আসে, হঠাৎ সে দেখে সারা রাস্তা জুড়ে কুয়াশার চাদরে ঢেকে গেছে। সামনে পিছনে কিচ্ছু দেখা যাচ্ছে না। পাহাড়ি রাস্তা, যখন তখন কুয়াশা আসাটা খুব স্বাভাবিক, কিন্তু গাড়ি নিয়ে একটু এগাতে না এগাতেই সে দেখতে পায় তার ঠিক গাড়ির পাশ থেকে হেঁটে চলেছে একদল ছায়া। গা ঘেঁষে তারা চলেছে গাড়ির। হরিশের মাথা তখন আর কাজ করছে না, কি করবে সে ভেবে পাচ্ছে না। সে জানে সে যদি গাড়ি থামিয়ে দেয় হয়তো তার মৃত্যু নিশ্চিত। তার হাত পা অবশ হয়ে আসছে। পাহাড়ি রাস্তা, যদি একটু এদিক ওদিক হয় তাহলে গাড়ি একেবারে খাদে পড়ে যাবে। কোনো রকম সে গাড়ি চালিয়ে আসতে শুরু করে। মাঝে মধ্যেই মনে হয় সেই ছায়াগুলো একে একে আস্তে আস্তে যেন তার গাড়ির একেবারে গা ঘেঁষে চলছে। সে লুকিং গ্লাস দিয়ে দেখে বেশ কিছু ছায়া একেবারে তার গাড়ির পিছনে। সে কোনো রকম মাথা ঠান্ডা করে ভগবানের নাম নিতে নিতে সেই রাস্তাটা পার হয়। এরকম অভিজ্ঞতা এর আগে কোনো দিন তার হয়নি, কিন্তু অদ্ভুতভাবে সে যখন ব্রিজটা পার হয়ে আসে কোথাও কোনো কুয়াশা আর নেই। সেদিন সে কোনো রকম বাড়ি ফেরে। মাকে এসে সে সব কথা বলে। তার মা শুনে তখন অবাক হয়ে যায়। সে তখন বলে ওই ব্রিজের ওপর দিয়ে অনেক রাতে কেউ কখনো গাড়ি চালিয়ে সেভাবে আসে না।
কারণ এইরকম ঘটনা অনেকের সাথেই ঘটেছে। অনেকে নিজেকে স্থির রাখতে না পেরে গাড়ি চালিয়ে খাদের মধ্যেও পড়ে গেছে। ভগবানের অনেক আশীর্বাদ যে সেদিন তার কোনো ক্ষতি হয়নি, নয়তো অনেক সময় এরকম অ্যাক্সিডেন্ট হওয়া ওখানে খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। অল্প কথা আসল।